শুভেচ্ছা সহ আমন্ত্রণ প্রত্যেককে। নিটল টাটা এটিএন সংলাপে আপনাদের সাথে আছি আমি আমিনুল মজলিস। দর্শক, আপনারা জানেন সমসাময়িক ও জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আলোচনা অনুষ্ঠান। আমাদের আজকের আলোচ্য বিষয় কোটায় উত্তপ্ত, রক্তাক্ত, হতাহত সারা দেশ। এ বিষয়ে আলাপ করবার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন দুজন সম্মানিত অতিথি। রয়েছেন সিনিয়র সাংবাদিক জনাব জাকারিয়া কাজল এবং আমাদের সাথে রয়েছেন নাগরিক ঐক্যের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর জাহিদুর রহমান। আপনাদের দুজনকে স্টুডিওতে স্বাগত। আমরা জানিয়ে রাখি আমাদের এই আলোচনায় আমাদের বিভিন্ন জেলা থেকেও যুক্ত হবে আমাদের সংবাদকর্মী যারা রয়েছেন। আমরা পর্যায়ক্রমে তাদের সাথে যুক্ত হব। রাজশাহী, রংপুর, খুলনা এবং ঢাকার সাভার এবং চট্টগ্রাম এবং বগুড়া এই প্রতিনিধিরা আমাদের সাথে রয়েছেন। আমরা তাদের সাথে পর্যায়ক্রমে যুক্ত হব এবং সেই সব এলাকায় দিনভর যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো নিয়ে জানবার চেষ্টা করব। তার আগে আমরা ঢাকায় কি হলো সেই বিষয়টা নিয়েই আমাদের যে প্রতিবেদন রয়েছে প্রতিবেদনটি দেখে এসে আলোচনা শুরু করব। আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে ছাত্রলীগ ও পুলিশের দিনভর দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকা। ঢাকা, চট্টগ্রাম ও রংপুরে মারা গেছে 4 শিক্ষার্থী সহ 6 জন। আহত হয়েছে ছাত্রলীগ কর্মী সহ আন্দোলনরত কয়েকশো শিক্ষার্থী। আন্দোলনকে ঘিরে অচল অবস্থা তৈরি হয় রাজধানীতে। ঢাকা বিশ্ববিদ্যালয়, সায়েন্স ল্যাব, নতুন বাজার সহ মহানগরীর কয়েকটি স্থানে ঘটে সংঘর্ষের ঘটনা। নিহত হয়েছে অজ্ঞাত 2 জন। মহাখালীতে রেল যোগাযোগ বন্ধ করে দেয় আন্দোলনকারীরা। আগুন লাগানো হয় বাসে। এতে চরম ভোগান্তিতে পড়ে নগরবাসী। মনির হোসেন তপু ও মুশফিকুর রহমানকে সাথে নিয়ে মাজহারুল হক মুহাজিরের রিপোর্ট। পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী বিক্ষোভ সমাবেশের উদ্দেশ্যে দুপুর থেকেই জড়ো হয় কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীরা। একই সময়ে রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ সমাবেশ করে ছাত্রলীগ। ক্যাম্পাসের আশেপাশে চলে ছাত্রলীগ আর আন্দোলনরত শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া। আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয় ছাত্রলীগের 2 নেতাকর্মীর মোটরসাইকেল। এর আগে রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় সকাল থেকে জড়ো হয় কোটা সংস্কার আন্দোলনকারীরা। তাদের সাথে ঢাকা কলেজ ছাত্রলীগের নেতাকর্মীদের দফায় দফায় সংঘর্ষ হয়। এতে আহত হয় বেশ কয়েকজন। পরে হাসপাতালে আহত অবস্থায় মৃত্যু হয় অজ্ঞাত 2 জনের। রডটার মধ্যে বুলেটটা লাগছে, লাগার পর আমার গায়ে লাগছে। হ্যাঁ, এখন এই যে বুলেটটা আমার হাতে এখন আছে, যেহেতু রডে বাড়ি খেয়ে আমার গায়ে লাগছে, ভিতরে ঢুকতে পারে না। কাদের উপরে নির্যাতন করছেন? আমাদের ছাত্র সমাজের নিরীহ ভাইদের উপরে। চানখারপুল এলাকায় বিকেলের দিকে সংঘর্ষের ঘটনা ঘটে। ফলে দিনভর ছাত্রলীগ আর আন্দোলনরতদের সঙ্গে আহতদের নিয়ে আসা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, যার সংখ্যাও শতাধিক। পরে সন্ধ্যায় বৈষম্য বিরোধী আন্দোলনের একটি অংশ বিশাল বিক্ষোভ মিছিল বের করে দোয়েল চত্বরে যায়। আবার শহীদ মিনার থেকে টিএসসির দিকে মিছিল এগোলে ভিসি চত্বরে আসে পুলিশের বাধা। এই সময় পরবর্তী কার্যক্রম ঘোষণা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত। যে এটা একটি যৌক্তিক আন্দোলন, কিন্তু এই যৌক্তিক আন্দোলনে আমরা দেখেছি ছাত্রলীগের যেভাবে মধ্যযুগে বর্বর কায়দা নির্যাতন চালিয়েছে, টোকায় এনে বহিরাগত এনে, এবং আমরা দেখেছি যে যারা যুবলীগের রয়েছে আমরা এটাতে শঙ্কিত। এছাড়া আন্দোলনকারীদের উপর হামলার প্রতিবাদে মহানগরীর বেশিরভাগ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও বিক্ষোভ করে। ধানমন্ডি 27, উত্তরা, আজমপুর, বেরিবাঁধ, মেরুলবাড্ডা সহ গুরুত্বপূর্ণ এলাকায় সড়ক অবরোধ করে আন্দোলন করে শিক্ষার্থীরা। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। কাজল ভাই, আমরা রিপোর্টটি দেখছিলাম, আপনাকে দিয়ে আলোচনা শুরু করি। এই যে আজকের যে অবস্থা, নিঃসন্দেহে এটি তো আসলেই কারো কাম্য নয়। পরিস্থিতি কোন দিকে যাচ্ছে সেটি বলবেন। পাশাপাশি একটি বিষয়ে গণমাধ্যমও ঘুরে ফিরে আসছে যে আসলে এভাবে হামলা কিংবা পিটিয়ে, যেটি প্রথম আলোতে এই রিপোর্টটি মানে মতামতটি এসেছে যে সাধারণ শিক্ষার্থীদের পিটিয়ে কি আসলে মুক্তিযুদ্ধের চেতনা রক্ষা করা যায়? ধন্যবাদ। আমি মনে করি এই আন্দোলনটা এখন আর কোটার আন্দোলন নেই।
দিস ইজ নো লঙ্গার এ কোটা বিরোধী আন্দোলন বা কোটা সংস্কার আন্দোলন। আজকে থেকে যে আন্দোলনটা শুরু হয়েছে, আমার কাছে এটা মনে হয়েছে এটা সরকার পতনের আন্দোলনের মতো একটা আন্দোলন। কারণ কোটা বিরোধী আন্দোলন যেটা ছিল প্রথম দিকে, সেটা অনেকেরই সমর্থন ছিল, আমাদেরও একটা ইয়ে ছিল। কিন্তু একটা বিশেষ ঘটনার পর থেকে, সেই রাজাকার পর থেকে কেন জানি মনে হচ্ছে যে এটার মধ্যে অন্য কিছু ঢুকে গেছে। ওই আমাদের গ্রাম দেশে একটা কথা আছে না, ঘর পোড়ার মধ্যে আলো পোড়া দেওয়া। আমার কাছে এটা মনে হচ্ছে এই আন্দোলনের মধ্যে। আমরা সবাই ছাত্রলীগকে দেখছি অবশ্যই, কিন্তু যারা সাধারণ ছাত্র আমরা বলছি, তাদের মাঝে যে অন্য ছাত্র সংগঠন নেই, আমরা এটা কিভাবে শিওর হলাম? আমার তো মনে এর মধ্যে ছাত্রদল বা অন্যান্য দলের ইনভলভমেন্ট আছে। নইলে চট্টগ্রামে যিনি মারা গেছেন, ছাত্রদলের একজন মারা গেছেন, তাকে তো ঘরে গিয়ে কেউ মারেনি, তিনি ছাত্রদলের ওই কর্মী। ওখানে যে কোনো মৃত্যুই দুঃখজনক, আমি কিন্তু মৃত্যুকে সমর্থন করছি না, কিন্তু এখানে ছাত্রদলের একটা প্রবল উপস্থিতি আছে। আমি আজকে প্রেস কনফারেন্স করে বলেছেন। আরেকটা কথা বলতে চাই, যে 6 জন মারা গেলেন, অত্যন্ত দুঃখজনক। যে কোনো এই দায় তো সরকারকে নিতে হবে, কিন্তু এই যে মৃত্যু, এই দায় কিন্তু আলটিমেটলি পরিবারগুলি ছাড়া সারা জীবন আর কেউ বহন করবে না। এই মৃত্যুগুলোর ক্ষয়ক্ষতি যেটা, সেটা পার্টিকুলার পরিবারকে নিতে হবে, সেটা ভিন্ন ব্যাপার। আমি যেটা মনে করি, কোটা বিরোধী আন্দোলনটাকে এখন এটাকে সরকার বিরোধী একটা আন্দোলনের সুযোগ হিসাবে কেউ নিচ্ছে। কেন আমি এই কথাটা বললাম? আমরা নিশ্চয়ই ভুলে যাইনি যে গত জাতীয় সংসদ নির্বাচনের আগে একটি মহল কিন্তু পিটার হাস নির্ভর একটি মহল, আমি যদি আরেকটু খোলাখুলি বলি, মার্কিন যুক্তরাষ্ট্র নির্ভর একটি মহলের বেশ উচ্ছ্বাস ও উল্লাস আমরা দেখেছিলাম, যদিও পরে সেটা সার্থক হয়। আজকেও দেখেন বাংলাদেশে এরকম আন্দোলন বহু হয়েছে, কিন্তু আজকে এই আন্দোলন, ছাত্রদের এই কোটা বিরোধী আন্দোলন নিয়ে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের যেই ম্যাথু মিলারের যে স্টেটমেন্ট, এটাও আমার কাছে খুব ভদ্রজনোচিত বা খুব প্রাসঙ্গিক মনে হয়। এটা আমার সঙ্গে মনে হয়েছে যে ওটার সঙ্গে একটা লিঙ্ক আছে, যেটা অবশ্য আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এটা অ্যামনেস্টি এবং মার্কিন স্টেট ডিপার্টমেন্টের উৎসাহ দেখে আমার মনে হয় যে যারা ওই সময়ে মার্কিন নির্ভর একটা কিছু করতে চেয়েছিলেন, তারা বোধহয় তাদের পালে বোধহয় আবার নতুন করে হাওয়া লেগেছে। পাশাপাশি আমি এটাও বলবো, এই পুরো ব্যাপারটিতে সাংগঠনিকভাবে আওয়ামী লীগ এবং প্রশাসনিকভাবে সরকারেরও ব্যর্থতার ইঙ্গিত আমি পাচ্ছি। কারণ আওয়ামী লীগ প্রথম থেকেই বলে আসছে, বা সরকারের মন্ত্রীরা বলে আসছে যে এটার মধ্যে বিভিন্ন অনুপ্রবেশ ঘটছে ইত্যাদি ইত্যাদি। আর তারা যখন এটা বুঝতেই পারলো, তখন সাংগঠনিকভাবে আওয়ামী লীগ কী করেছে? আওয়ামী লীগ তো একটা বড় দল, তারা তো সাংগঠনিকভাবে এটা মোকাবেলা করার কোনো উদ্যোগ নিতে পারেনি, বা নিলেও ব্যর্থ হয়েছে বোধহয়। আর প্রশাসনিকভাবে সরকারই বা কী করেছে? কাজেই দলগতভাবে আওয়ামী লীগ এবং প্রশাসনিকভাবে সরকারের মনে হয় এই আন্দোলনে আজকে এই পর্যায়ে আসার পেছনে তাদের, ইংরেজি শব্দটা যদি ব্যবহার, তাদের মিসহ্যান্ডেলিংয়ের একটা দায় রয়েছে। কিন্তু তাদের সাধারণ সম্পাদক তো বলেছেন যে ছাত্রদের যে আন্দোলন, এটিকে এটার জবাব দেওয়ার জন্য তো ছাত্রলীগই প্রস্তুত আছে, বা ছাত্রলীগ ইজ এনাফ, এখানে আর কেন তাদের অন্য সংগঠন বা সাংগঠনিক শক্তি এত বড় করে করতে হবে? না, ওনারা কিন্তু নিজেরাই বলেছে এর মধ্যে এমুক ঢুকছে তমুক ঢুকছে, তো সেটা বিএনপি ভর করছে, তাহলে সেটা, এবং ভর করছে যে এটা যে খুব মিথ্যা না, এটা তো দেখলাম আমি। বিএনপি তো প্রথম থেকে একটা সমর্থন দিয়ে আসছিল। আপনাকে তাহলে একটা কথা বলতে হয়, নৈতিক সমর্থন। যেদিন হাইকোর্টের রায়টা প্রকাশ হলো, এবং সেই রায়ে কিন্তু বলা হয়েছে যে সরকার পরিবর্তন করতে পারে। আমি এই রায় প্রকাশের আগে যখন আন্দোলন, তখন আমি বেশ কয়েকটা টকশোতে বলেছি যে আমি আইনের ছাত্র না, কিন্তু আমার আমি প্রত্যাশা ছিল যে হয়তো এই রায় থেকে একটা এভিনিউ বেরিয়ে আসবে, যেটা থেকে হয়তো জিনিসটা মিনিমাইজ করার একটা ওয়ে থাকবে। এবং হাইকোর্টের রায়ে কিন্তু একটা বাক্য আছে যে সরকার ইচ্ছা করলে পরিবর্তন করতে পারে। তখন পর্যন্ত কিন্তু ছাত্র দলের কোনো অফিসিয়াল ইনভলভমেন্ট আমরা দেখছিল না। কিন্তু যেদিন হাইকোর্টের রায়টা হলো এবং সুপ্রিম কোর্টের একটা ভার্ডিক্ট আসলো যে স্থগিত, সেদিন কিন্তু ছাত্র দলের সভাপতি অফিসিয়ালি আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করলেন। এর আগ পর্যন্ত কিন্তু করেননি। কেউ যদি এটাকে এমনভাবে ব্যাখ্যা করে যে আন্দোলনটা যখন এই রায়ের প্রেক্ষিতে এবং ভার্ডিক্টের প্রেক্ষিতে একটা যৌক্তিক বা একটা ভালো পরিণতির দিকে যাচ্ছিল, তখনই ছাত্রদল ইনভলভ হয়েছে, এমন ব্যাখ্যা তো হতেই পারে, তাই না? কাজেই এই আন্দোলনটাকে কিন্তু
আর একটা জিনিস দেখেন, একটু সময় নিচ্ছে হবে 1 মিনিট, যে এই যে যারা এরা তো 3বার নাম পরিবর্তন, কোটা বিরোধী, তারপরে কোটা সংস্কার, তারপরে এখন হলো বৈষম্য বিরোধী আন্দোলন। এটা কেন হয়? যখন ফরমাল নেতৃত্ব না থাকলে এটা হয়। এটাকে আমি কোনো দোষের বলছি না। তারা মহামান্য রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দিলেন, তারা 24 ঘন্টার সময় দিলেন যে 24 ঘন্টার মধ্যে এই করতে হবে, 24 ঘন্টার মধ্যে সংসদ রাখতে হবে, ইত্যাদি ইত্যাদি। ওই রাতেই রাজাকার যে বিষয়টা আসলো, 24 ঘন্টা কিন্তু তখনও পার হয়নি, নাম্বার 1। নাম্বার 2, এমন যদি হতো যে কিছু ক্ষুব্ধ ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই স্লোগান নিয়ে নেমেছে, ব্যাপারটা কিন্তু তারা একটা অর্গানাইজডভাবে সারা দেশের বিশ্ববিদ্যালয়ে কিভাবে নামলো। তার মানে এটি ওই ক্রিমিনোলজির ভাষায় একটা শব্দ আছে, অর্গানাইজ ক্রাইম। তো এটা আমার কাছে মনে হচ্ছে অর্গানাইজ মুভমেন্টের মতোই রাত 12টায় গভীর রাতে একটা ঘৃণ্য স্লোগান নিয়ে নামলো, তাই না? বাংলাদেশে এই শব্দটা, বাংলাদেশের, আমি ডাক্তার সাহেব আমার সঙ্গে ভিন্নমত পোষণ করবেন না, যে বাংলাদেশের প্রতি যাদের মিনিমাম আনুগত্য আছে, বাঙালি জাতীয়তাবাদের প্রতি যাদের মিনিমাম আনুগত্য আছে, তারা এই শব্দ মেনে নিতে পারে না। আমি আরেকটা বাক্য বলে শেষ করি। ওই ঘটনার প্রেক্ষিতে ওই দিনে বিএনপি এবং বাম ঐক্যজোট কিন্তু একটা স্টেটমেন্ট দিয়েছে, মানে নিন্দা ফিন্দা করে সরকারের। কিন্তু ওই নিন্দায় পরের দিন কিন্তু ওই 2টা স্টেটমেন্ট যদি আপনি দেখেন, কোথাও কিন্তু যে রাজাকার বলা হয়েছে এই স্লোগানের ব্যাপারে একটা কোনো শব্দ বক্তব্য নেই, যেটা খুবই চোখে পড়েছে। কাজে আপনাকে বুঝে নিতে হবে যে 75-এর পর থেকে মুক্তিযুদ্ধ বিরোধী এবং মুক্তিযুদ্ধ বিনাশের অপচেষ্টাকারী একটা শক্তির যে প্রভাব আমরা দেখেছি এই আন্দোলনে, সেটা কিন্তু ওরা যেটি বলছে যে এই স্লোগানটাও নাকি, মানে যেটি প্রচার করা হচ্ছে বা যেটি আসছে সেটি অনেকটা খণ্ডিত, যেন পরের অংশ ছিল যে চাইতে গেলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার, এটি সে আসেনি, যতটা এসেছে আমি কে রাজাকার, তুমি কে রাজাকার। বড় কথা ছিল কে বলেছে স্বৈরাচার না, কিন্তু আমরা কিন্তু এটা দেখি এগুলো আসেনি মিডিয়া, এটি এসেছে। যাই হোক, সেটি হয়তো কোনো প্রপাগান্ডার দ্বন্দ্ব বা কোনো বিষয়, আমি মানে এটা আসলে যাই হোক, এটা না, কাজল ভাই যেটি বলছে শব্দটার ব্যাপারে যেহেতু একটা বড় ধরনের, আমাদের দেশের বিভিন্ন স্থানের প্রতিনিধিরা রয়েছেন। আমরা প্রথমেই রংপুর প্রতিনিধি আমাদের সাথে রয়েছেন, আমরা তার কাছে যাব। রংপুরে আজকে যে ঘটনাগুলো ঘটেছে এবং পাবলিক বিশ্ববিদ্যালয় এরই মধ্যে সবই বেসরকারি, সরকার, স্বায়ত্তশাসিত সব বিশ্ববিদ্যালয়ই বন্ধ দেওয়া হয়েছে, কিন্তু বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সবার আগে বন্ধ দেওয়া হয়েছে সমত। আমরা বিষয়গুলো নিয়ে একটু আলাপ করি। আমাদের সাথে রয়েছেন জি আবু সাইদ, ইংরেজি বিভাগের 4র্থ বর্ষের, মাহবুবুল ইসলাম রংপুর প্রতিনিধি আছেন আমাদের সাথে। মাহবুবুল ইসলাম, আপনি শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। জি, আপনার কাছে একটু শাহদের যে ঘটনাগুলো এগুলো সম্পর্কে খুব সংক্ষেপে আপনি বলবেন। ধন্যবাদ আপনাকে। আসলে গত কয়েকদিন থেকেই রাজধানী ঢাকার সাথে এবং দেশের অন্যান্য এলাকার সাথে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে একজোট হয়ে বিপুল সংখ্যায়, বলবো তারা সংখ্যায় কম না, আন্দোলন চালিয়ে যাচ্ছে। কিন্তু আজকের পরিস্থিতিটা বিস্ফোরণ ঘটেছে। আজকের যে পরিস্থিতি, এটা ছিল একটা মারাত্মক একটা পরিস্থিতি, কেননা সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ে যেভাবে সাধারণ ছাত্রছাত্রী সমবেত হচ্ছিল বিভিন্ন পয়েন্টে, তাতে আমরা সংবাদকর্মীরা আশঙ্কা করছিলাম যে হয়তো বড় ধরনের কিছু ঘটবে, এবং হয়েছেও তাই। সূত্রপাতটা কিভাবে? জি জি, সূত্রপাতটা কিভাবে শুরু হলো? কিভাবে সূত্রপাতটা হলো যে বেলা 2টোর দিকে বিশ্ববিদ্যালয়ের প্রথম 1 নম্বর গেট যেটা, সেটা দিয়ে আসলে ওই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে নিত্যে যারা জড়িত আছে, তারা ওখান থেকে মানে অর্ধ কিলোমিটার দূরে হচ্ছে মডার্ন মোড়। এই মডার্ন মোড়টি হচ্ছে এই উত্তরাঞ্চলের বিভিন্ন জেলার সাথে ঢাকা এবং রাজধানীর অন্যান্য দেশের অন্যান্য এলাকায় যাওয়ার একটা মিলনস্থল। ওই দিক দিয়ে আসলে সব যানবাহন যায়। তো যাই হোক, সেখানে যে তারা সমাবেশ করতো এবং অবরোধ করবার একটা প্ল্যান ছিল, কিন্তু 1 নম্বর গেটে পুলিশ তাদের বাধা দেয়। বাধা দিলে পুলিশ এবং এই আন্দোলনকারীদের মধ্যে একটা বড় রকমের সংঘর্ষ হয়। এই সংঘর্ষকালে এখানে 7-8 জন সাংবাদিক সহ প্রায় 30-40 জন শিক্ষার্থী আহত হয়। আহতদের মধ্যে 3:05 মিনিটে আসলে আবু সাইদ হাসপাতালে মারা যায়। সে ইংরেজি বিভাগের একজন ছাত্র, এবং মিতা নামে একজন ছাত্রী খুব গুরুতর আহত। সে সরকারি স্কুলের 10ম শ্রেণীর ছাত্রী। এছাড়াও বেশ কিছু ছাত্র
যারা এই ঘটনায় আহত হয়েছে, টিয়ার সেলে এবং রাবার বুলেটে আহত হয়েছে এবং হাসপাতালে অনেকেই ভর্তি আছে। এদের মধ্যে সাংবাদিকও আছে 7-8 জন যারা সংবাদ সংগ্রহের কাজে গিয়েছিল। এটা তো প্রথম পর্যায়ের ঘটনা। পরবর্তীতে সময় দেখা গেল যে কিছু বিক্ষোভকারী আসলে একটু মিডিয়ার উপাচার্য অবরুদ্ধ হয়েছিল আপনাদের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অবরুদ্ধ হয়েছিল। জি, পরবর্তীতে বিজেপি তাকে উদ্ধার করেছে, সেই বিষয়টি খুব সংক্ষেপে বলবেন। জি, তারা মোটামুটি তাকে এবং 6-7 জন শিক্ষককে, যারা সব পরিবারে বিশ্ববিদ্যালয় এলাকায় আবাসিক ভবনে থাকেন, তাদের অবরুদ্ধ করে রেখেছিল। পরে আসলে বিকেল 5টার দিকে র্যাব এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে অ্যাকশনে যায় এবং বিশ্ববিদ্যালয়ের ভিসি, তার পরিবার এবং অন্যান্যদের সেখান থেকে অনেক উদ্ধার করেন। জি, ছাত্রলীগের উপস্থিতি সম্পর্কে বলবেন। ছাত্রলীগের উপস্থিতি গত কয়েকদিন থেকে যেটা হচ্ছিল সেটা হচ্ছে এখানে দুটো পক্ষ হয়ে গিয়েছিল। একটা হচ্ছে ছাত্রলীগ, তারা কর্মসূচি দিচ্ছিল আগে ভাগেই, এবং তারপর পরই কিন্তু কোটা আন্দোলনকারীরা কর্মসূচি দিচ্ছিল। কয়েক দফায় গত কয়েকদিনের ধাওয়া পাল্টা ধাওয়া ছোটখাটো এটা হয়েই আছে, কিন্তু বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি যেটা আজকে ঘটেছে। আজকে একদিকে ছাত্রলীগ, যুবলীগ এরা এবং পুলিশ এরা মোটামুটি একদিকে আমরা বলতে পারি, আরেকদিকে সাধারণ ছাত্রছাত্রী যারা কোটা বিরোধী আন্দোলন করছেন তারা, এবং এটা একটা ভয়াবহ সংঘর্ষের রূপ নেয় এবং অনেকক্ষণ ধরে কিন্তু এই সংঘর্ষ চলে। জি, এখন তো হল বন্ধ, যেহেতু বিশ্ববিদ্যালয় বন্ধ দেওয়া হয়েছে, হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে, কি অবস্থা এখন সার্বিকভাবে পরিস্থিতি কি? হল থেকে কি ছাত্রছাত্রী সবাই? কিন্তু পরিস্থিতি শান্ত নয়, এখনো কিন্তু যে যার অবস্থা। শিক্ষার্থীরা কি হলে আছে এখনো? এক এক গ্রুপ এক এক জায়গায় রয়েছেন। সাধারণ ছাত্রছাত্রীরা যারা কোটা বিরোধী আন্দোলনে জড়িত তারা। শিক্ষার্থীরা কি হল ছাড়তে শুরু করেছেন? জি, শিক্ষার্থীরা কি হল ছাড়তে শুরু করেছেন না হলে আছেন? হল ছাড়তে এখনো শুরু করেনি, কারণ ঘোষণাটি এসছে রাত 10টার দিকে। অসংখ্য ধন্যবাদ। কোন সকাল থেকে জি, কোন ডেডলাইন দেওয়া হয়েছে কতক্ষণের মধ্যে? বা এখনো যেটা আছে সেটা হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের পাশে যে একমাত্র রেল লাইন রংপুর পাবদীপুর রুটে, সেই রেল লাইন কিন্তু কিছুক্ষণ আগে আমি খোঁজ নিয়েছি অবরুদ্ধ ছিল, ট্রেন চলাচল বন্ধ ছিল, কেননা কোটা বিরোধীরা কিন্তু ওই রেলপথ অবরোধ করে রেখেছে। মানে এখন পর্যন্ত রংপুরের সাথে দেশের অন্যান্য অঞ্চলে রেল যোগাযোগ বন্ধ আছে, তাই তো? জি, অসংখ্য ধন্যবাদ। আমি আবার আসবার চেষ্টা করব আপনার কাছে। আমরা ডক্টর জাহিদুর রহমান। জাকারিয়া কাজল ভাই যা যা বললেন, বেশ কিছু জিনিস আছে অবশ্যই আমি একমত। এই যে রাজাকার নিয়ে যা বলা হলো, কিন্তু যে বললাম যে একটু খণ্ডিতভাবে বলা হয়েছে। আচ্ছা, এখন ধরলাম যে ওরা তো খুব বড় না, ওরা অনেক, মানে ঠিক আছে তারা 18 বছরের বেশি, আমরা অ্যাডাল্ট বলতেই পারি, কিন্তু ম্যাচুরিটি, মনোবৈজ্ঞানিক গবেষণা এখন বলে 25-এর আগে মানুষের আসলে সাইকোলজিক্যাল ম্যাচুরিটিও পুরো আসে না। তারা ক্ষোভ হয়েছে, তাদের খারাপ লেগেছে, তারা এটা যদি আমি পরের অংশটা যদি নাও বলে থাকতো, স্যাটাইরিকলি কিন্তু আমরা মাঝে মাঝে বলি, এটাকে নিয়ে রীতিমতো বিবৃতি, মানে 24 নাগরিকের বিবৃতি, ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক সমিতি বিবৃতি দিচ্ছে। অথচ আমি গতকালের কথাই বলছি, আজকের ঘটনা সরিয়ে রাখি, গতকালও কি অতর্কিতে এইসব নিরস্ত্র, কোনো লাঠি সোটাও নাই, কারো অহিংস আন্দোলন করছে, আপনি এমার্জেন্সিতে গিয়ে পিটিয়ে এসেছেন না? আপনি আগে বলছেন আমার উপর হামলা করেছে, হসপিটালের এমার্জেন্সি তারা চিকিৎসা নিতে গেছে, তার সাথে যারা যারা ছিল তাদেরকে পিটিয়ে আসছেন, কোথাও কোনো কথা নেই। আর আজকে আমি কাজল ভাইকে এটা বলবো, ধরে নিলাম আমি কাজল ভাইয়ের হাইপোথেসিস ইজ কারেক্ট, আমি তাত্ত্বিক মানে আলোচনার জন্য ধরে নিলাম যে এটা এখন একটা সরকার বিরোধী আন্দোলন আছে, এর মধ্যে ট্রু চিটাগংয়ে তো একজন ছাত্রদল নেতা ওখানে নিহত হয়েছে এবং ছাত্রদল এখানে ইনভলভড আছে বা বিএনপি ইনভলভড আছে। প্রশ্ন হচ্ছে এটা ছাত্রলীগ আপনি লেলিয়ে দিয়ে এটা ফর্মালি অ্যান্ড অফিসিয়ালি গতকাল জনাব ওবায়দুল কাদের বলছেন এদেরকে ঠেকানোর জন্য ছাত্রলীগ সহ মুক্তিযুদ্ধ সপক্ষ সবের রেডি আছে। 4-5 দিন আগে ছাত্রলীগ সভাপতি বলেছিলেন উনি আজও রাজু ভাস্কর্যে একটা সমাবেশ ছিল, একটি ঘটনা ওনারা ছেড়ে দেবেন না। ঢাকা ইউনিভার্সিটির ছাত্রলীগের যিনি প্রেসিডেন্ট তিনি বলেছিল হল থেকে আবার যদি এই ধরনের কাজ করে হল থেকে বের করে এনে তারা দেখে নেবেন সবাইকে। আজকে প্রচুর চ্যানেলের ভিডিও আছে, পুলিশের পাশে দাঁড়িয়ে লাঠি সোটা নিয়ে তারা পেটাচ্ছে, তারা ঢিল মারছে পুলিশের পাশে দাঁড়িয়ে। যে আপনার রিপোর্টার কি বললেন, একদিকে ছাত্রলীগ যুবলীগ এবং পুলিশ আরেকদিকে। সো বাংলাদেশকে কি তাহলে আওয়ামী লীগ মেনে নিল যে বাংলাদেশ ইজ ইন অ্যানার্কি, এখানে একটা নৈরাজ্য হয়েছে, এখানে স্টেট কাজ করছে না, তাই কি? যেমন ধরুন আজকে পরের দিকে এসে বিজেপি নামলো, স্টেট এভাবে কাজ করবে, পুলিশ পারছে না বিজেপি নামবে।
ছাত্রলীগকে। তাহলে তো স্টেট কাজ করছে কাজ করছে না। যখন ছাত্রলীগ পুলিশের পাশে দাঁড়িয়ে প্রতিপক্ষকে মারে, ওনাদের খুব আরাম লাগে। আওয়ামী লীগের কথা বলছি, খুব আরাম লাগে, না আমরা তো ভালো মতো ঠেঙাতে পারছি, কিন্তু ওনারা এই জিনিসটা খেয়াল করছেন না। এর মাধ্যমে আমাদের স্টেটের কি মেসেজ যাচ্ছে সারা পৃথিবীর কাছে। ধরে নিলাম আমাদের দরকার নেই, বা আমরা তো নাগরিক মনে করেন, আমরা তো প্রজা কিংবা কৃতদাসে পরিণত হয়েছি, আমাদেরকে তাই দেখে। কিন্তু বাইরে যদি বলেন একটা পোশাকধারীর পাশে আওয়ামী লীগের লোক, ধরে নিলাম জেনুইনলি একজন শত্রুর বিরুদ্ধে, একটা খারাপ লোকের বিরুদ্ধে আপনি লাঠিসোঁটা নিয়ে হামলা করছেন, ইউ ক্যানট ডু দ্যাট। স্টেট এভাবে কাজ করে না তো, এইটুকুকে আওয়ামী লীগ বোঝে না, কিন্তু হলো। আরেকটা জিনিস, রংপুরে যে আবু সাইদ মারা গেলেন, সেটা নিয়ে আমার খুব ভয়ঙ্কর, খুব শক্ত একটা আপত্তি আছে। আমরা কতটা অসভ্য বর্বরে পরিণত হয়েছি তার একটা খুব প্রমাণ। আমি শব্দগুলো জেনে শুনে বলছি, এগুলো খুব বেশি ফর্মাল শব্দ না হলেও বলছি। আমরা ভিডিও দেখেছি তো সাইদ কিভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছে। একটা ভিডিও আছে, যে কেউ সার্চ করলে পাবেন। সাইদের হাতে কিছু নেই, সাইদ এভাবে দুহাত দুদিকে ছড়িয়ে ধরে পুলিশের সামনে দাঁড়িয়েছে। একটা নিরস্ত্র মানুষ, হাত দুটো ছড়িয়ে রাখা, তার আশপাশে আর কেউ নেই, মানে একরকম বুক পেতে দেওয়ার মতো। আপনি ওকে প্রথম গুলি করলেন, প্রথম গুলিটার সময় পায়ে লাগলো, ও আবার হাত তুলে দাঁড়ালো, আপনি এরপর ওকে গুলি করলেন, তারপর সে মারাই গেল। একজন নিরস্ত্র মানুষকে আপনি এভাবে গুলি করতে পারেন? পুলিশও পারে না, এখানে গুলি পুলিশ করেছে। না না, শর্টগানের গুলি, সররা গুলি, রাবার বুলেট না, ওনারা তো মারা যেত না, শর্টগানের গুলি ছিল। পরে ইয়েতে দেখা গেল, ভিডিওটা যে কেউ দেখতে পারেন, পুলিশ কখনো কখনো কাউকে, পুলিশের এই সক্ষমতা আছে, আইনি পেরিমিটারের মধ্যে আপনি গুলি করে মানুষের প্রাণ সংহার করতে পারেন। এটা আমরা ভিডিওতে দেখেছি। এই ছাত্রটাকে আপনি খুন করছেন, তার মানে না কি পরিমাণ বিদ্বেষ আপনার মধ্যে। এই দেশের জনগণের টাকায় বেতন নিয়ে, এই মাটির সন্তান তো, আমি খুব অবাক হয়েছি আসলে, এই মাটির সন্তান তো এই পুলিশ বাহিনী, কিভাবে উনি পারলেন এই কাজটা করতে। সুতরাং এই যে অপরিমিত রকম ভয়ঙ্কর বল প্রয়োগ আপনি করছেন, এটাও খুব ক্লিয়ারলি আমাদের সামনে চলে আসলো যে আপনি এই কাজগুলো করছেন। আর নাম্বার 2, আমি ঠিক জানি না কাজল ভাই যেটা বললেন যে সাংগঠনিকভাবে কি করার আছে, সাংগঠনিকভাবে আসলে আওয়ামী লীগের কি করার আছে। একটা দেশের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন এক্সক্লুসিভলি এক্সিকিউটিভের কাজ। আওয়ামী লীগ এটা করতে পারে, যেমন ছাত্রলীগ একবার করার চেষ্টা করেছে, আমি এটাকেও প্রশংসা করি। সেটা হচ্ছে যখন কোটা নিয়ে কথা হচ্ছে, তারা রুমে গিয়ে স্টুডেন্টদেরকে কনভিন্স করার চেষ্টা করেছে যে কোটার ব্যাপারটা এই, আমরাও কোটা সংস্কার চাই, এটা কোর্টে আছে, আই লাইক দ্যাট। কিন্তু যদি সারা দেশে নৈরাজ্য তৈরি হয়, ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ, কারো কোনো দায়িত্ব নাই সেই জন্য নৈরাজ্য ঠেকানোর, এগুলো কিন্তু তার মানে কি, ওই যে বললাম এটা অ্যানার্কি। আমরা কি একটা সিভিল ওয়ারে যাব এখন? আওয়ামী লীগ বিএনপি, যদি বিএনপি এখানে থেকে থাকে, তাত্ত্বিকভাবে ধরে নিলাম, না তাত্ত্বিকভাবে ধরে নিলাম না, আমি তর্কের খাতিরে ধরে নিলাম, আছে ধরে নিলাম, অসুবিধা নাই, তাও ধরতে রাজি না, তর্কের খাতিরে আচ্ছা ধরলাম, আপনার কথাই ঠিক আছে। তো এখন আওয়ামী লীগ বিএনপি পরস্পরের বিরুদ্ধে যুদ্ধে নামবে, আমরা কি একটা, তার মানে আমরা কি মনে করছি দেশে একটা সিভিল ওয়ার শুরু হয়ে যেতে হবে? এই লক্ষণগুলো খুব ভয়ঙ্কর। এই জিনিসটাকে আমি সবচেয়ে অ্যালার্মিং মনে করি। আমি আসবো আমি আপনার কাছে আসবো। আমি চট্টগ্রাম প্রতিনিধির কাছে যাব, আমাদের সাথে চট্টগ্রাম প্রতিনিধি রয়েছেন জনাব আবুল হাসনাত। দিনভর কি হলো খুব সংক্ষেপে? প্রাণহানির ঘটনাও ঘটেছে। জি, চট্টগ্রামে তো আসলে বড় দুটি ঘটনা ঘটেছে আজকে। কোটা আন্দোলন নিয়ে সবচেয়ে বেদনাদায়ক ঘটনাটা চট্টগ্রামে ঘটেছে, কিন্তু 3 জনের প্রাণহানি হয়েছে। দিনের প্রথম ঘটনাটি আসলে ছিল সকাল 10টায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সাথে সীতাকুণ্ডে আছেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়। সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সকাল অন্তত 1000 খানিক শিক্ষার্থী সকাল 10টায় তারা বিশ্ববিদ্যালয়ের সাথে একটি ঢাকা চট্টগ্রাম রেল লাইন আছে, তারপরে আছে হচ্ছে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক, দুইটা রাস্তায় তারা অবরোধ করেছে 10টা থেকে বেলা 2টা পর্যন্ত তারা অবরোধ সেখানে ছিল। এই সময়টাতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল অনেকটা বিঘ্নিত হয়, ট্রেন চলাচল বন্ধ ছিল। প্রশাসনের হস্তক্ষেপে তারা 2টার পর সেটা চলে যায়, কিন্তু 2টার পরে শাটল ট্রেন তো আগে থেকেই বন্ধ ছিল, ওটা তো অন্য রুটে। জি, ওটা অন্য রুটে। জি জি। 3টার দিকে সবচেয়ে মর্মান্তিক ঘটনাটি ঘটে চট্টগ্রাম শহরের, যেটা চট্টগ্রাম শহরের প্রধান সড়ক যেটা বলা হয় এশিয়ান হাইওয়ে, সেটার মুরাদপুর এলাকা এবং তার মাঝখানে 1602 নম্বর গেট, এই দুইটি এলাকায় অবস্থান, 1602 নম্বর গেট এলাকায় অবস্থান ছিল ছাত্রলীগ যুবলীগ কর্মীদের। তারা আগে থেকে কর্মসূচি ছিল, তারা এখানে অবস্থান নেবে এবং কোটা আন্দোলনের বিপক্ষে যারা ছিলেন তারা ছিলেন এই জায়গাটি তারা দখল করে নেবেন। এইটা নিয়ে মূলত সংঘর্ষের সূত্রপাত। ছাত্রলীগ যুবলীগ কর্মীরা আগে থেকে প্রস্তুত ছিল। এরই আগে কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ
যে শাটল ট্রেনে করে শিক্ষার্থীরা চট্টগ্রাম শহরে আসেন, আন্দোলন করেন, আন্দোলনে যোগ দেন বিশ্ববিদ্যালয় থেকে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়টা এখানে মূল আন্দোলনের মূল শক্তি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা চট্টগ্রাম শহরে আসবেন, 16 শহর রেল স্টেশন হয়ে সেখানে নেমে তারা আন্দোলনে যোগ দেন বা আন্দোলনটা করেন পরিচালনা। তাদের সাথে যোগ দেন চট্টগ্রাম শহরের অন্যান্য কলেজ, বেসরকারি কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 3টার দিকে যখন তারা তাদের মূল স্থলে যাচ্ছেন তখন ছাত্রলীগ সেখানে বাধা সৃষ্টি করে, সেখান থেকে সংঘাতের শুরু। এই সংঘাত থেকেই মূলত যেটা গুলিবিদ্ধ হয়ে 3 জনের প্রাণহানি ঘটে। 3 জনের কি পরিচয় পাওয়া গেছে? 3 জনের পরিচয় পাওয়া গেছে। তাদের মধ্যে একজন হচ্ছে চট্টগ্রাম কলেজের ছাত্র, সে ছাত্রদল নেতা। আমি যখন চট্টগ্রাম মেডিকেল কলেজে 4টার দিকে যাই তখন সেখানে ছাত্রদল নেতারাই আমাদের কাছে একদম ক্লিয়ার বলেছে যে সে ছাত্রদলের নেতা, সে এই আন্দোলনের সাথে যুক্ত ছিল এবং সে গুলিতে মারা গেছে। এটার জন্য তারা ছাত্রলীগকে দায়ী করেছে। আরেকজন হচ্ছে দোকান কর্মচারী মোহাম্মদ ফারুক। তিনি তিনি হচ্ছে ফার্নিচার দোকানের কর্মচারী। তিনি তার কর্মস্থল থেকে বেরিয়ে হোটেল থেকে দুপুরে ভাত খেয়ে বেরোচ্ছিলেন, তখনই তার গায়ে গুলি লাগে এবং তিনি গুলিতে মারা গেছেন। তার বিষয়টা আসলে খুব বেদনাদায়ক ছিল। তার স্ত্রীকে আমরা হাসপাতালে পেয়েছি। তিনি আমাদের হাসপাতালে তার কান্নাকাটিতে হাসপাতালের পরিবেশটা অন্যরকম ছিল। তার কাছে যখন জানতে ছিলাম অনুভূতিটা, সে বলছে যে আমার 12 বছর বয়সী এক সন্তান আর একটা 7 বছর বয়সী মেয়ে আছে, তাদের কি হবে, তারা কিভাবে তাদের বাকি জীবন যাবে, আমি এটা বুঝতে পারছি না। তিনি এইসব বিষয়ের জন্য তারা সরকারের কাছে তিনি প্রশ্ন লিখেছেন ওই মহিলা যে এসবের অবসান কখন হবে। আরেকটা জিনিস এরপরে যেটা মারা গেছেন সেটা হচ্ছে 6টার দিকে তার মৃত্যু খবরটা আমরা পেয়েছি। তার নাম হচ্ছে ফয়সাল আহমেদ শান্ত। তিনিও শুনেছি তিনি নগরীর এমএস কলেজের শিক্ষার্থী। তার বাড়ি বরিশালে। তিনি মারা গেছেন। তার 3 জনই চট্টগ্রাম মেডিকেল কলেজে তাদের লাশ নিয়ে আসতে হয়েছে। আমরা যখন 4টার দিকে মেডিকেলে যাই তখন দেখলাম একের পর এক শিক্ষার্থীদের লাশ আসছে। সেখানে দুপক্ষের আছে, ছাত্র লীগেরও যেমন আছে, যারা আন্দোলনের পক্ষে যারা আছেন, বিপক্ষে যারা আছেন তাদের সমর্থকরা আছেন। বিভিন্নভাবে বিভিন্ন জনের আঘাত, কেউ মাথায় আঘাত পেয়েছেন, কেউ পায়ে আঘাত পেয়েছেন। আসলে এই আন্দোলনের দুপক্ষের প্রধান অস্ত্র ছিল হচ্ছে ইট পাটকেল। আমরা বিভিন্ন সড়কে এই ইট পাটকেলের চিহ্ন দেখেছি, ছাত্রলীগের অবস্থান দেখেছি, ওদের অবস্থান দেখেছি। আমি প্রথম অবস্থানে যখন আমি 4টার দিকে গেলাম, মুরাদপুর দিকে যাচ্ছিলাম, আমি কোনোভাবে সেখানে ঢুকতে পারছিলাম না। আমরা মানে পরিস্থিতিটা এমন উত্তপ্ত ছিল। অনেক বিকল্প সড়ক হয়ে ঘুরে আমরা 1602 নম্বরের গেটে যখন যাই সেখানে ছাত্রলীগ যুবলীগ কর্মীদের তাদের অবস্থান দেখেছি। সেখানে পুলিশ ছিল, দুপক্ষের খুব উত্তেজনা। অসংখ্য ধন্যবাদ। আমরা মোটামুটি পরিস্থিতি বুঝতে পেরেছি। এখন কি অবস্থা? এখন পরিস্থিতি শান্ত। বিকেল সন্ধ্যা 6টার পর থেকে পরিস্থিতি শান্ত। দুপক্ষই তাদের অবস্থানে ছেড়ে দিয়েছে। এখন শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে। এখন পরিস্থিতিটা শান্তই বলা যায়। জি, অসংখ্য ধন্যবাদ। খুলনা প্রতিনিধি আছেন SM হাবিব। জনাব SM হাবিব, আজকের পরিস্থিতি কি গতকালকে যে অবস্থা ছিল খুলনায়, আমার মনে হয় আজকে তার চেয়ে পরিস্থিতি কি কিছুটা মানে কম ছিল কিনা, সংঘর্ষের মাত্রা কি অবস্থা, আপনি সার্বিকভাবে বিষয়গুলো একটু বলবেন। আসলে গতকালকে যে পরিস্থিতি ছিল তার থেকে আজকের পরিস্থিতিটা অনেক উত্তপ্ত ছিল। তাই গতকালকে শুধু খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সড়ক অবরোধ করেছিল। আজকে ন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্ররা তারা নতুন রাস্তা মোড়ে প্রচুর, মানে আগের দিন যেটা করছে তারা তার কম হলেও 10 গুণ বেশি ছাত্ররা আজকে ওখানটা অবস্থান নিয়েছে। পাশাপাশি বেসরকারি যে ইউনিভার্সিটি গুলো আছে এরাও আজকে মাঠে নেমেছিল। এরা আমি বলছি যে সংঘর্ষের মাত্রাটি, উপস্থিতি তো আপনি বলছেন, কিন্তু সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া সেই জায়গাগুলোতে আসলে আমাদের এখানটা যে জিনিসটা হয়েছে, বিক্ষোভ হয়েছে প্রচন্ড ভাবে, কিন্তু মানে সংঘর্ষ যে জায়গাটা এটা হয়নি। এর পিছনে কারণটা হলো যে সরকার দলীয় যে সিনিয়র নেতৃবৃন্দর মানে ছাত্রলীগ বা এদেরকে নিয়ন্ত্রণ করা বা পুলিশকে নিয়ন্ত্রণ করার কারণে অবরোধ হয়েছে, জনদুর্ভোগ হয়েছে, কিন্তু কোনো সংঘর্ষ রূপ এখানে নেয়নি খুলনায়। জি, এবং এই পর্যন্ত কিন্তু কোনো সংঘর্ষের ঘটনাই খুলনায় ঘটেনি। জি, এবং কোনো হতাহত আহত মানে কোনো ঘটনাই ঘটেনি সেরকম না, এই ধরনের মানে উল্লেখ করার মতো সেরকম না। খুলনায়
খুলনায় এই খুবই শান্ত ছিল। আমি সেজন্যই বলছি, কারণ আগের দিনও আমাদের কাছে যে তথ্য ছিল যে কিছুটা সংঘর্ষ, কিছু কিছু জায়গায় হামলা সেটি হয়েছে, কিন্তু গতকালকে দেখা গেছে মোটামুটি ভিন্ন চিত্র। এবং আপনি বলছেন সেটি স্থানীয় যারা আওয়ামী লীগ, যুবলীগের সিনিয়র নেতৃবৃন্দ রয়েছে তাদের এক ধরনের মনিটরিং ছিল, বিশেষ করে ছাত্রলীগ এবং আইনশৃঙ্খলা বাহিনী প্রত্যেকের প্রতি এক ধরনের নির্দেশনা এবং ছিল। নিঃসন্দেহে অসংখ্য ধন্যবাদ, আমরা সেই বিষয়গুলোই জানতে চেয়েছিলাম। এবারে আমরা যাব সাভার প্রতিনিধি, আমাদের সাথে রয়েছেন শেখ বাশার। আপনি শুনতে পাচ্ছেন? শেখ বাশার আনমিউট করবেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। যে বিষয়টি বলছিলাম, সাভার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তো আপনার এখানের মূল সেই জায়গার অবস্থা এবং গত রাতে বিশেষ করে যে ঘটনাগুলো ঘটেছে সেটি এবং আজকের দিনভর ঘটনা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গত রাতে সবচেয়ে মর্মান্তিক ঘটনা ঘটেছে। ইতিপূর্বে ছাত্ররা এই কোটা বিরোধী আন্দোলনে বিক্ষোভ করেছে, রাস্তা মহাসড়ক অবরোধ করে আসতেছিল। গতকাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে ছাত্র আন্দোলনকারী ছাত্ররা অবস্থান করছিল। ওই দিক দিয়ে আসতেছিল ছাত্রলীগের একটি মিছিল, পরে তাদের সাথে ধাওয়া পাল্টা দেওয়া সংঘর্ষ হয়। সরি, এটা গতকাল না, এটা পরশু দিনের ঘটনা। শেষ ছাত্রলীগ এবং আন্দোলনকারীদের সাথে সংঘর্ষ হয়েছিল মুখামুখি মিছিলে। তারপর গতকাল এই বিচারের দাবিতে ডিসি বাসভবনে চলে যায় আন্দোলনকারী শিক্ষার্থীরা। সেখানে তারা যাওয়ার পরে ছাত্রলীগে যাওয়ার চেষ্টা করে। সন্ধ্যার পরে সিনিয়র শিক্ষকরা, প্রফেসররা তাদেরকে বাধা দিলে ছাত্রলীগ সরে যায়। কিন্তু রাতে 11টার দিকে, গত রাত 11টার দিকে আস্তে আস্তে আন্দোলনকারী ছাত্রদের সংখ্যা কমে যায়। রাত গভীর হওয়ার সাথে সাথে তারা একটু ভয়ও থাকে। পরে আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নুরুল আলম, উনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ পর্যায়ের টেলিফোন করে, আমি শুনতে পারছি আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলেছিলেন। তিনি কথা বলে কয়েক প্লাটুন পুলিশ নিয়ে এসেছিলেন। ইতিমধ্যেই আন্দোলনকারী শিক্ষার্থীরা বাসভবনে ঢুকে যায়। পরে পুলিশ এসে তাদেরকে বেরোতে বলে, বেরোয় না। তারপরে ওই কাঁদানি গ্যাস নিক্ষেপ করে এবং ধাপে ধাপে পুলিশ, ছাত্রলীগ এবং আন্দোলনকারী ছাত্রদের সাথে দফায় দফায় সংঘর্ষ হয়। এতে কাঁদানি গ্যাস এবং টিয়ার সেলে প্রায় 4 জন স্থানীয় সাংবাদিক সহ 2-3 জন শিক্ষক আর বাকি হলো উভয় পক্ষের শিক্ষার্থীরা আহত হয়। প্রাথমিক চিকিৎসা শেষে এদেরকে। এবং এই ঘটনায় কি প্রফেসর এলাহিও এই ঘটনায় রক্তাক্ত হয়েছিলেন? হ্যাঁ, এই ঘটনায় যারা আহত হয়েছিল, এই ঘটনায় আহত হয়েছিল। আর একজন হলো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের প্রভোস্ট বা নিরাপত্তার অভিযোগ এনেছিল এই ছাত্র আন্দোলনকারী শিক্ষার্থীরা। তারা উনি নিজেই পদত্যাগ করেছেন, যেহেতু অভিযোগ এনেছেন তিনি পদত্যাগ করে গেছেন। তারপরে এই ঘটনার পরিপ্রেক্ষিতে এই ক্যাম্পাসে মোতায়েন রয়েছে পুলিশ, অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। আজ সকালে আমরা ঘটনাস্থলে যাই দেখতে পেয়েছি ডিসি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় উপাচার্য মহোদয়, উনি প্রথমে সকালে চলে গেছেন এনাম মেডিকেলে আহত শিক্ষার্থীদের দেখার জন্য, তাদের সান্ত্বনা দিয়েছেন, তাদের চিকিৎসার জন্য এনাম মেডিকেলের সিনিয়র। আমরা এই বিষয়গুলো জানি। আজকে দিনভর তো ধাওয়া পাল্টা ধাওয়া চলেছে। আজকে দিনভর ধাওয়া পাল্টা দেওয়া হয়নি, কিন্তু আমি আজকে যা দেখতে পেরেছি, আমি উপস্থিত থেকে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মিছিল করেছে, মূল গেটে এসে একত্রিত হয়েছে। এই আধা ঘন্টা পর পর মহাসড়কে এসেছে, আবার চলে গেছে ভিতরে। ছাত্রলীগ, যুবলীগের ছাত্র সংগঠনের যারা ছিল, সরকার দলীয় ছাত্র সংগঠন, তাদের অবস্থান কোথায় ছিল? আজকে দেখা যায়নি। গত রাত্রেই তারা ওই একটু দূরে চলে গেছে। তারা আজকে তাদের কোনো নেতা কর্মী ক্যাম্পাসে দেখা যায়নি। তবে গণ বিশ্ববিদ্যালয়, ড্যাফোডিল এবং বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা গ্রুপে গ্রুপে মিছিল নিয়ে ওই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গেটে একত্রিত হয়েছিল। অসংখ্য ধন্যবাদ জনাব জাকারিয়া কাজল। শোনেন, পুলিশের রোলটা যেটা বললেন ডক্টর, শুনেন,
আন্দোলন যখন শুরু হয় প্রবাবলি 7 তারিখে রাতে আমি একটা টেলিভিশন চ্যানেল ছিলাম, আমার সঙ্গে তখন ছিলেন ওনার পুরো নাম ঢাকা বিশ্ববিদ্যালয় নুরু, মানে যে গণ অধিকার পরিষদের যিনি কোটা আন্দোলনের নায়কই বলা যায় এবং সবচেয়ে সুবিধাভোগীও বলা হয় এখন কোটা আন্দোলনে, যাই হোক সেটা অন্য প্রশ্ন। তো উনি আমাকে বলছিলেন যে 2018 সালে আমরা যখন আন্দোলন করি তখন পুলিশ এবং ছাত্রলীগ তাদের উপর এমন নির্যাতন চালিয়েছিল যে তারা অনেকে আহত হয়েছিল, রক্ত ইত্যাদি ইত্যাদি। এবং তার ভাষ্য মতে এবার কিন্তু পুলিশ খুব সহনশীল ভূমিকা পালন করছে এবং গতকাল পর্যন্ত কিন্তু আমরা দেখেছি পুলিশের ভূমিকা কিন্তু অত্যন্ত সহনশীল ছিল। রংপুরে যে ঘটনা হঠাৎ করে কেন অ্যাকশন, ওই যে বললাম আমি, ব্যাপারটা এখন এমনভাবে চিত্রিত হয়ে গেছে যে দিস ইজ নো মোর এ কোটা আন্দোলন, এটা বোধহয় এখন সরকার ধরেই নিল। ডক্টর জাহিদ যেটি বলছিলেন যে বিএনপির ঢুকেছে, কিন্তু সেই জন্য কি একজন ছাত্রকে এভাবে, আপনি আমার কথাটা শেষ করতে দেন প্লিজ। আমি বললাম যে এটা বোধহয় এখন ইট হ্যাজ টার্ন টু বি অ্যান্টি গভর্নমেন্ট মুভমেন্ট এবং এটার সঙ্গে যুক্ত হয়েছে মুক্তিযুদ্ধে বিরোধী একটা সেন্টিমেন্টের একটা বিষয় এখানে চলে এসছে। হ্যাঁ, না পুলিশ এভাবে গুলি করে মারা, পুলিশের গুলি করার অধিকার আছে, আইনগতভাবে আছে, কিন্তু তারপরে অধিকারের চর্চাটা যে সকল ক্ষেত্রে সকলভাবে করতে হয় সেটাও না। মানে আমি তো বললাম যে কোনো হত্যার দায় কিন্তু সরকারকে নিতে হবে। আজকে যদি আমি বাসার ছাদের থেকে লাফ দিয়ে পড়ে সুইসাইড করি, সেই দায়ও কিন্তু কোনো না কোনোভাবে সরকার যায়। মানসিকভাবে অসুস্থ ছিল, কেন তার ট্রিটমেন্ট হলো না, মানে এটা দিয়ে আমি বুঝালাম যে সরকারকে দায় নিতে হয়। পুলিশের লিগ্যাল রাইট আছে, যে কিন্তু লিগ্যাল রাইট বা অফিসিয়াল রাইট সবসময় সবভাবে প্রয়োগ করা যায় না। দুর্ভাগ্যজনকভাবে আমি ভিডিওটা দেখিনি, তবে আমি মনে করি যে কোনো হত্যারই বিচার হওয়া উচিত, তদন্ত হওয়া উচিত। এবং ওই পূর্বে আগে যে কথাটা বললো, এই হত্যার দায়টি কিন্তু এই পরিবারটি, এই ছাত্রের পরিবারকে বহন করতে হবে। যে একইভাবে আপনার চট্টগ্রাম প্রতিনিধি বললেন যে একটা ফার্নিচার দোকান কর্মচারী যার এই আন্দোলনের সঙ্গে ন্যূনতম কোনো যোগসূত্র নাই, তার এই এতিম ছেলে মেয়ের কিন্তু এই দায়টা সারা জীবন বহন করতে হবে। রাষ্ট্র তার পাশে দাঁড়াবে না, আর দলগুলোও তার পাশে দাঁড়ায় না, এই অভিজ্ঞতা আমাদের আছে। কাজে আমি যেটা মনে করি যে ঘটনাগুলি ঘটছে ভীষণ দুঃখজনক। আমি জানি না এর পরিণতি কী হবে। বগুড়া থেকে আমাদের সাথে এই মুহূর্তে যোগ দিয়েছেন জনাব হুমায়রা আক্তার। হুমায়রা আক্তার শুনতে পাচ্ছেন? জি, আপনার এলাকা আজকে দিনভর আপনার শহরে কেমন, যে নিঃসন্দেহে খুবই ঘটনাবহুল একটি দিন আজকে, সেক্ষেত্রে আমরা বেশ কিছু ঘটনা জানি, আপনি সার্বিকভাবে বিষয়গুলো নিয়ে একটু বলবেন খুব সংক্ষেপে। আজকে সকালবেলা শহীদ রহমান মেডিকেল কলেজের চত্বরে শিক্ষার্থীরা আন্দোলন বিক্ষোভ করেন এবং তার কিছুক্ষণ পরে বেলা 11টায়, সকাল 11টায় সরকারি আলিদুল হক কলেজে ককটেল বিস্ফোরণের একটি ঘটনা ঘটে এবং এতেই 4 জন শিক্ষার্থী আহত হন। তারপরে ধীরে ধীরে বেলা বাড়ার সাথে সাথে আপনার দুপুর 3টায় আপনার বিভিন্ন ধরনের স্কুল কলেজের শিক্ষার্থীরা সাতমাথায় দৌড়াপান থেকে সাতমাথায় এসে জমায়েত হন এবং তারা বিভিন্ন ধরনের মিছিল এবং র্যালি করে। এই মধ্যে আপনার সাতমাথায় ককটেল বিস্ফোরণের একটি ঘটনা ঘটে। তার কিছুক্ষণ পরেই যেটা বগুড়া জেলা আওয়ামী লীগ অফিস কার্যালয়, সেটিতে তারা ভাঙচুর করে এবং তার পাশে আপনার একটি প্রাইভেট কার সহ বিভিন্ন বেশ কয়েকটি মোটরসাইকেলে তারা ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয় এবং তার পাশাপাশি আমাদের আওয়ামী লীগের কার্যালয়ে আগুন লাগিয়ে দেয় এবং তালা ভাঙচুর করে। জি, আওয়ামী লীগের কার্যালয়ে আগুন দেয় এবং বিভিন্ন ধরনের যানবাহন তারা ভাঙচুর করেন। তার পাশাপাশি আমাদের সহকর্মী 5 জন সহ মোট 13 জনের মতো আহত হন আজকের এই ঘটনায়। তারপর ধীরে ধীরে আপনার সন্ধ্যা হতে হতে আপনার সন্ধ্যা 6টায় পুলিশ টিএসএল এবং রাবার থেকে বিক্ষোভের পরে তারা ছাত্রভঙ্গ হয়ে চলে যান। তার বেশ কিছুক্ষণ পরে, সন্ধ্যার পরে আমরা জানতে পারি যে যুবলীগ এবং ছাত্রলীগ একটি মিছিল বের করেন এবং তারা বিএনপি অফিসেও ভাঙচুর চালান। বিএনপি অফিসেও ভাঙচুর চালায়, সেটি কয়টায়? জি, সন্ধ্যায়। এটি সন্ধ্যা 8টার পর। আচ্ছা, রাত 8টার দিকে। জি জি, রাত 8টা। এবং সবশেষ যে পরিস্থিতি, তাতে এখন পর্যন্ত কি পরিস্থিতি থমথমে বা সংঘর্ষ শেষ পর্যন্ত কি চলছিল কোথাও?
এরপর ঘটনা সংঘর্ষ চলেনি, কিন্তু পুরো শহরকে আপনার সম্পূর্ণ পরিস্থিতি বিরাজ করছে। আর দোকানপাট বেশিরভাগই বন্ধ, সবার ভিতরে একটা আতঙ্ক কাজ করছে। কারণ আজকের যে ঘটনাটা যেরকম ঘটেছে, এর আগে এরকম ঘটনা আমরা কখনো পরিণতি দেখিনি ছাত্রদের সাথে। আসলে এইভাবে যারা ছাত্ররা যারা বিক্ষোভ তুললেন আজকে, এই ধরনের ঘটনা 7 মাসের এর আগে আমরা কখনো দেখিনি। যার কারণে সবার ভিতরে একটা আতঙ্ক কাজ করছে যে এরকম একটা ঘটনা বেলা থাকতে একটা আপনার বিভিন্ন ধরনের স্কুল কলেজের শিক্ষার্থীরা তারা তাদের ইউনিফর্ম পরে তারা বিক্ষোভ করতে বেরিয়েছিলেন। কারণ তারা এটা বলেছেন যে আমরা সিভিল পোশাকে থাকলে বিভিন্ন ধরনের লোকজনকে নাশকতা চালাতে পারি, যার কারণে এটা তাদের নির্দেশ ছিল যে তারা স্কুল ইউনিফর্ম পরে তারা বিক্ষোভে। অসংখ্য ধন্যবাদ। আমরা রাজশাহী প্রতিনিধি জনাব সুজাউদ্দিন ছোটন, রাজশাহী শহরে এবং রাজশাহী এলাকায়, বিশেষ করে বিশ্ববিদ্যালয় এলাকায় দিনভর যে ঘটনা ঘটেছে সে সম্পর্কে আপনার বক্তব্য শুনব। আজ সকাল 8টার দিকে প্রথমে আন্দোলনের সূচনা করে নবম শ্রেণীর ছাত্রী শহীদ নাজমুল হক স্কুলের। তিনি একাই প্লাকার্ড হাতে স্কুলের সামনে অবস্থান নেন। তার নাম মনিরা, এবং এই ছাত্রী আপনার বেলা 12টা পর্যন্ত অবস্থান এবং শিক্ষকরা তাকে অনেক অনুরোধ করার পরও তিনি স্কুলে ফিরে যাননি। এটা সূচনা লগ্নে আপনার বিভিন্ন লোকজন এবং বিভিন্ন স্টুডেন্টরা জড়ো হয়, কিন্তু মেয়েটি একাই প্লাকার্ড হাতে নিয়ে তার স্কুলের সামনে। আর বেলা 12টার দিকে সেটি কি তার স্কুলের সামনে? জি, স্কুলের সামনে। তার মানে 12টায়। জি জি, কোন স্কুল বলছিলেন? শহীদ নাজমুল হক স্কুলের সামনে, শহীদ নাজমুল হক স্কুল, জি, মহিলা কলেজের পাশে যে স্কুল। জি জি। আর বেলা 12টার দিকে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, এটা বেসরকারি বিশ্ববিদ্যালয়, এখানে খড়খড়িতে রাজশাহী ঢাকা বাইপাস সড়কে তারা অংশ নেন এবং তারা অবস্থান করার কারণে প্রায় 2 ঘন্টা যানবাহন চলাচল বন্ধ ছিল। এরপর পরে শুরু হয় রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ আশপাশ এলাকায় আপনার আন্দোলনের ব্যাপক আপনার মিছিল, মিটিং এবং অন্যান্য কর্মসূচি। তো এই কর্মসূচি চলাকালে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে নগরীর বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে এবং প্রায় 1000 স্টুডেন্ট তারা নগরীর বিভিন্ন প্রান্তে জড়ো হয় এবং বিভিন্ন স্থানে তাদের সঙ্গে কিছু কিছু অপ্রীতিকর ঘটনা ঘটতে দেখা যায়। তবে পুলিশ অনেক ধৈর্য ধরে তাদেরকে নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। বিকেল 5টার দিকে আপনার শিরোইল, ভদ্রা এবং দড়িখরবনা এলাকায় কিছু উত্তেজনা পরিস্থিতি সৃষ্টি হয়, সেখানে হামলার ঘটনাও ঘটে। বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি কি স্কুল কলেজের শিক্ষার্থীরাও ছিল? রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আর এছাড়া রাজশাহী কলেজ কিংবা অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের বিআইটি, মানে যেটি রুয়েট? না, এটাতে মেইনলি লিডিং এ ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই। আচ্ছা। আর বেলা 4টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু হলে সেখানে কোটা বিরোধী আন্দোলনকারীরা তারা কিছু মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে। জানা গেছে মোটরসাইকেল গুলো ছাত্রলীগ নেতা কর্মীদের, এবং এই মোটরসাইকেল গুলো পুরো ভস্মীভূত হয় এবং সেখানে কয়েকটি হলে রুমেও ভাঙচুর চালানো হয় বলে জানা গেছে। এবং হলের একটি রুম থেকে কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে এবং সেই অস্ত্রগুলো নাকি ছাত্রলীগের এক নেতার, এটা স্থানীয়ভাবে জানা গেছে। আর সন্ধ্যার দিকে সোনাদিঘি মোড়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে যুবলীগ এবং ছাত্রলীগের কিছু কর্মীর ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এবং সেখানে বেশ উত্তেজনার সৃষ্টি হলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এর আগে অবশ্য নগরীতে উত্তেজনা ছড়িয়ে পড়ার কারণে 4 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয় এবং এই বিজিবি গোটা শহর টহল দেয়। এছাড়াও র্যাবও মোতায়েন ছিল। মোটামুটি এই ছিল রাজশাহীর আজকের অবস্থা। অসংখ্য ধন্যবাদ। এখন পরিস্থিতি কেমন? এখন প্রত্যেকটা হলে প্রভোস্টগণ অবস্থান করছেন এবং প্রভোস্টরা চাচ্ছেন যেন হল থেকে কোনো শিক্ষার্থী বের না হন এবং কোনো উত্তেজনাকর পরিস্থিতি আছে যথেষ্ট মোতায়েন। অসংখ্য ধন্যবাদ। আপনি এত রাতে আমাদের সাথে যুক্ত হয়েছেন জনাব সুজাউদ্দিন ছোটন, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা এই মুহূর্তে রাজধানীর
নয়াপল্টনে আছেন আমাদের রিপোর্টার আদ্দিন সজীব। আদ্দিন সজীব, আপনি শুনতে পাচ্ছেন? জি, আমি শুনতে পাচ্ছি। জি, বলুন আপনি। অনেক ধন্যবাদ। সার্বিকভাবে পরিস্থিতি এখন কেমন নয়াপল্টন এবং এর আশপাশের এলাকায়? আমরা রাতে খবর পাচ্ছিলাম যে রাজধানীর পল্টনে, নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়, বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে একটা অভিযান হতে পারে এমন একটা তথ্য আমাদের কাছে ছিল। রাতে পুলিশ এবং ডিবি পুলিশ আমরা দেখেছি যে অনেক ডিবি পুলিশের কর্মকর্তারা এখানে আছেন, হারুন সহ আরো অনেকেই আপনি দেখতে পাচ্ছি যে তারা উপস্থিত হয়েছেন। এই মুহূর্তে একটা সংবাদ সম্মেলন তারা করবেন। কি কারণে তারা, আমরা যত দেখেছি যে তারা ভিতরে অভিযান চালিয়েছে, ছবিটা অন করেন, ভিতরে অভিযান চালিয়েছে এবং সংবাদ সম্মেলন কারা করবে, কি পেয়েছে সেটা পরিষ্কার এখনো করেনি তারা। এখন সংবাদ সম্মেলন করবে, ডিবির পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হবে এখনই সংবাদ সম্মেলন করবেন এবং তারপরে বিষয়টা নিশ্চিত হওয়া যাবে আসলে তাদের কাছে কি ধরনের ইনফরমেশন ছিল এবং তারা ভিতরে যে সংবাদ এই অভিযানটা চালিয়েছেন, কি পারপাসে চালিয়েছেন, কি কারণে চালিয়েছেন ইত্যাদি সবকিছু আগে থেকেই কোনো কিছু বলা যাচ্ছে না। ভিতরের পরিস্থিতি কি ছিল, কেন ছিল, আমরা যেটা দেখেছি নাইটিঙ্গেল মোড় এবং পল্টনের এই এরিয়াতে আমরা আসার পরে 5-6টি ককটেল বিস্ফোরণ হয়েছে। কে বা কারা করেছে সেটাও আগে থেকে বলা যাবে না, কেননা সেখানে আমাদের উপস্থিতি ছিল না, তবে দূর থেকে আমরা শব্দ পেয়েছি। আমরা এখন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে, সেখানে হারুনুর রশিদ ডিবি প্রধান, তিনি কথা বলবেন, আমরা সেজন্য এখানে অপেক্ষা করছি। আমরা অসংখ্য ধন্যবাদ আদ্দিন সজীব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি থাকুন সেখানে এবং নিঃসন্দেহে আপনি সেই সংবাদ সম্মেলন কভার করবেন এবং পরবর্তীতে জানবার চেষ্টা করবো আপনার মাধ্যমে। অসংখ্য ধন্যবাদ। জি, ডক্টর জাহিদুর রহমান। যে খবরটা এখন এইমাত্র শুনলাম, যেটা তো আসলে আগে দেখিনি, এটা দিয়ে একটা জিনিস আসলে আমরা অনুষ্ঠান চলছিল, হ্যাঁ, সরকারের দিক থেকে এস্টাবলিশ করার চেষ্টা করা হচ্ছে। সেটা হচ্ছে এখন পর্যন্ত খেয়াল করে যে মুভমেন্টটা আছে সেখান থেকে কখনো সরকারের পদত্যাগ, সরকারে যেতে হবে, এই ধরনের কোনো আলাপ আসেনি। এবং খেয়াল করে আমরা রাজশাহীতে খুবই ইন্টারেস্টিং একটা তথ্য জানলাম, একটা 9ম শ্রেণীর ছাত্রী প্ল্যাকার্ড নিয়ে বসেছিল। ইজ নট দ্যাট সুপার ড্রামাটিক? আমার কাছে মনে হয়নি। আচ্ছা, তারপরে ক্লাস 10-এর একজন ছাত্রী গুরুতর আহত আছে। বা আজকে ভিকারুন্নেসা নুন, বিএনপি ডেকে ভিকারুন্নেসা নুনের ওইটার তো লাইভ ভিডিও দেখছিলাম, একেবারেই বাচ্চা মেয়েরাও, স্কুলের বাচ্চারাও ওখানে আছে, তারা করছে। এবং সরকার স্কুল কলেজ বন্ধ করে দিয়েছে। তার মানে স্কুলের সরকারের ওই আশঙ্কার জায়গা সরকার টের পাচ্ছে। তো এত কিছু বিএনপি করে ফেলেছে বলে আমার মনে হয় না। আমি একমত, এবং আমি মনে করি বিএনপি যদি ছাত্রদল বা বিএনপি ছাত্রদের এই দাবির সাথে প্রকাশ্যে ঘোষণা দিয়ে থাকে, এবং আগামীকাল কিন্তু ছাত্রদল বিক্ষোভ মিছিল করবে বলেছে স্টুডেন্টদের উপরে যে হামলা হয়েছে তার প্রতিবাদে, ন্যায্য কারণে বিএনপি দেশে তো কোনো নিষিদ্ধ দল না, তারা সেই আন্দোলন তো করতেই পারে। কিন্তু এখন যেটা হচ্ছে আমরা বুঝতে পারি যে এটাকে সরকারের জায়গা থেকেই, আপনি খেয়াল করুন, আপনি কোটার চেয়েছে বলে আপনি হামলা করছেন, তাদেরকে এরকম ডিজাস্টার করার চেষ্টা করছেন, ক্র্যাকডাউন করছেন, এটা তো খুব ভয়ঙ্কর শোনাবে। সুতরাং আপনি এটা কি করছেন, আপনি এটা একটা ন্যারেটিভ তৈরি করছেন, ও তো আমার সরকার ফেলে দিতে চাইছে। এবং এই যে বিএনপির এখানে বিরোধীরা ওদের সাথে যুক্ত হচ্ছে এবং সরকার ফেলে দেওয়ার আন্দোলন, ওই যে এখন পুলিশ যাচ্ছে, তল্লাশি হচ্ছে, অনেক কিছু পাওয়া যাবে এবং সেগুলো বলা হবে। কারণ আই এম রিয়েলি সরি যে আমাদের পুলিশ তো সরকার একটা অঙ্গ, যদিও পুলিশেরও আইনি পেরিমিটারের মধ্যে কাজ করতে হয়, কিন্তু বাংলাদেশের পুলিশ কিভাবে কাজ করে, কেমন কাজ করে, এই বাজেটে বসবাস করি তো আমরা জানি। সো ওইটা করা হবে, এবং ওইটা যখন করবেন তখন আপনি এই জিনিসটাকেই ন্যারেটিভ সামনে এনে, এবং আমরা ধারণা করি আগামীকাল এবং পরবর্তী সময়ে খুব ম্যাসিভ কোনো ক্র্যাকডাউন হওয়ার সম্ভাবনা আছে। কারণ এর শুধু সেটা না, এই যে পরশু ঘটনা ঘটলো তার আগে থেকে, গতকাল প্রথম ঘটলো, টেকনিক্যালি আমরা হয়তো পরশু বলবো, কিন্তু তার আগে যখন এই রাজাকার ইস্যুটাকেই প্রধান করে তোলা হচ্ছিল এবং তারা নানান রকম ন্যারেটিভ তৈরি করছে, তখনও কিন্তু আমরা অনেকেই ওই টকশোগুলোতে রেকর্ড আছে, প্রেডিক্ট করছিলাম যে একটা ক্র্যাকডাউন ইজ ইম্পেন্ডিং। একটা কথা মনে রাখতে হবে, একটা সরকার যখন এইভাবে ক্ষমতায় থাকে, আমি মনে করি 14 সালের থেকে শুরু করে আজ পর্যন্ত ওই নির্বাচন থেকে সরকার জনগণের ম্যান্ডেট ছাড়া ক্ষমতায় আছে। ফলে যেটা হয়, ওই সরকারকে টিকে থাকার জন্য আসলে বল প্রয়োগই করতে হয়। এই যে বললাম না, কেন সমাধান আসলে হলো না, আমরা অনেকে বলি এটা হতে পারতো। আমি ছাত্রলীগ সাধারণ সম্পাদকের একটা কথা একটু যোগ করতে চাই, জনাব ইনান সম্ভবত ওনার নাম, উনি একটা সভায় সমাবেশে বলেছেন ঘোলা পানিতে কাউকে মাছ শিকার করতে দেওয়া হবে না। আমার কথা হচ্ছে
ঘোলা পানিতে মাছ শিকার বন্ধ করার প্রধান স্টেপ যেটা আপনি নিতে পারেন সেটা হচ্ছে পানিটা ঘোলা না হতে দেয়া। আপনি পানিটা ঘোলা হতে দিয়েছেন, এবং এই রকম সরকার আসলে দিনের শেষে যে আপনি তাদের দাবি মানবেন, এটা তো আপনার শক্তির প্রতি, আপনি যদি ডেমোক্রেটিক সরকার হতেন তখন আপনি জনগণের দাবি মানলেন, সেটা বরং আপনার একটা শক্তির জায়গা। কিন্তু যখন আপনি বল প্রয়োগের মাধ্যমে ক্ষমতায় থাকেন, সো আপনি ওগুলোই করে গেছেন, এবং আপনার বাক্য থেকে শুরু করে সব জায়গায় বল প্রয়োগ শুরু হয়েছে। এই যে প্রধানমন্ত্রী যে মন্তব্য নিয়ে আলোচনা আসছে, তার আগে কি বলা হয় নাই? তার আগের দিনই জনাব আনিসুল হক স্বাধীনতা বিরোধীদের প্রেতাত্মা বলেছেন একই কথা। তো এই কথাগুলো তো দফায় দফায় এসছে, বিভিন্ন জায়গা থেকে এসছে, তারপরে এগুলো আসলো। সো আপনি বাক্যের বল প্রয়োগ দিয়ে শুরু করেছেন এবং শারীরিক বল প্রয়োগ পরে শুরু করেছেন, কারণ ওই যে বললাম আপনি বল প্রয়োগ ছাড়া ক্ষমতায় থাকতে পারেন না। কিন্তু যেটা হয়, ইটস এ ভেরি টাফ অ্যান্ড রিস্কি গেম। এই বল প্রয়োগটাই যেটা আপনার শক্তির জায়গা, সেটা কোনো একদিন আপনার দুর্বলতায় পরিণত হতে পারে, যেটা এই না মানে আমি খালি এক লাইনে যেটা বলবো যে আপনি যে কোনো ভালো কাজের মধ্যেও কিন্তু ইচ্ছা করলে খারাপ কিছু দেখতে পারেন। স্কুল কলেজ বন্ধ আন্দোলনের জন্য ছাত্রছাত্রীদের নিরাপত্তার কথাই বলা হয়েছে, যেটা যা ইচ্ছা হয়তো অন্যভাবে দেখছেন। আর যেদিন শুনেন এই আন্দোলনের প্রতি কিন্তু অনেকেরই সমর্থন ছিল। তো ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশে অর্গানাইজ ক্রাইমের মতো অর্গানাইজভাবে রাজাকার যেভাবে ছড়িয়ে দেওয়া হলো, তারপরে কিন্তু আমি আশা করেছিলাম বিএনপি। কিন্তু কাদের ভাই, বিরোধী পক্ষ যেটি বলছেন যে এই যে জল ঘোলা করার যে ব্যাপার, জলটা ঘোলা হতে দিলেন কেন? মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে বিরক্ত হয়ে যদি উনি বাতিলই না করতেন তাহলে তো এই সমস্যাটা ওনারা তো নাকি আপনি তো তাহলে অন্য আন্দোলন অন্য আলোচনায় চলে গেলেন, যে সময় দেবেন না। যখন বাতিল করা হলো প্রধানমন্ত্রী, তখন কি কেউ নেমেছে রাস্তা যে বাতিল কেন করলেন? আজকে আপনি পূর্বাপর ইয়ে করছেন, তখন কি 2018 পর কি কোনো আন্দোলন হয়েছে প্রধানমন্ত্রী কেন বাতিল করলো এই কথাটা এখন আসছে কেন? তাই না? তখন তো সবাই উদ্ভাবনীতে খুশিই হয়েছেন। ওই কথাটা তো 2018 পরে আন্দোলন হওয়া উচিত ছিল, যে এবং বাতিল করা হয়েছে কিন্তু প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণী, তখন তো তৃতীয় চতুর্থ শ্রেণীতে কিন্তু বাতিল করা হয়নি। এখন এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে তৃতীয় চতুর্থ শ্রেণী কিন্তু নিয়োগ বেশি হয়, প্রথম এবং দ্বিতীয় শ্রেণীতে কিন্তু নিয়োগ ততটা না। এগুলি আসলে ব্যাপার না। এই আন্দোলনের পেছনে যে শুনেন, ওই নির্বাচনের আগ থেকেই তো কেউ কারো কারো কাছে হাস ভগবান ছিল, কারো কাছে এই ছিল। সামাও রাদার সরকারটাকে ফেলতে হবে। যখন আপনার খেয়াল আছে নিরাপদ সড়ক আন্দোলনে তো এরকম একটা উদ্যোগ নেওয়া হয়েছিল। ডিবির যে অভিযান, সেই সম্পর্কে আপনার কোনো মন্তব্য আছে? এটা তো এই অভিযান মানে এটা রুটিন ওয়ার্ক। দেখেন কি হয়, পরিষ্কার না আসলে তো কি পাওয়া যাবে খুঁজে, এটা আমি কিভাবে জানবো? এটা কি মানে আর কি আমি বলছি যে ডক্টর জাহিদ বলছেন ওখানে অনেক কিছু পাওয়া যাবে। ওখানে তো বিএনপির লোকজন থাকে, ওরা তো বিএনপির কারো কারো আবাসস্থল, কাজে তারা তো আছেই, দেখা যাবে কি পায়। প্রেডিক্ট করার তো কিছু নেই এখানে, তাই না? ডক্টর জাহিদ যদি কিছু যুক্ত করেন। বিএনপির কোনো নেতা তো রেসিডেন্সিয়াল নেতা, ওই ডাক্তারের যেমন আরএমও থাকে, ডাক্তার সাহেব ভালো হতে হবে, তো বিএনপির তো কিছু আবাসিক নেতা আছে। আমি এটুকু বলে শেষ করি, সেটা হচ্ছে খুব সাধারণ একটা বিষয়কে এই জায়গায় সরকার নিয়ে গেছে তার বল প্রয়োগের সক্ষমতা দেখানোর জন্য। এবং আমি যেটা দেখতে পেলাম যে সারা দেশে আজ, গতকাল ঢাকাতে এই রকম ক্র্যাকডাউনের পরও সারা দেশে নেমেছে। এবং আমরা ধরুন নটরডেম কলেজ, মানে ছাত্রদল চেয়েছে নটরডেমের এই শত শত হাজার হাজার যারা ভীষণ পড়ুয়া হিসাবে পরিচিত, তারা রাস্তায় নেমে যায়। এত সোজা না তো। একটা কথা মনে রাখতে হবে, এই কোটা যে মানুষটার সন্তান বড় সন্তানও 5-6-এ পড়ে, তারও ভবিষ্যৎ কিন্তু এই তাদের স্বপ্ন আছে, তারা বিসিএস ক্যাডার হবে। সুতরাং আপনি যখন এই স্টেপগুলো নেন, আপনি যখন ঢালাওভাবে এই রাজাকারের মতো বাংলাদেশে চায় কাজল ভাই, শুধু বেতন না সাথে আরো সুযোগ, এবং দেশের আনএমপ্লয়মেন্ট এমন সিরিয়াস জায়গায় আনএমপ্লয়মেন্ট এত সিরিয়াস জায়গায় চলে গেছে। স্কুলের বাচ্চারা যেটি বললো যে নটরডেম কলেজে এরা সবাই নেমে গেল, কারণ আমি যেটা মনে করি এটাকে কেউ এইটা আমি এটা বিশ্বাস করি যে একটা সুন্দর আন্দোলনকে ইউজ করতে গিয়ে কারণ এইসব আন্দোলনে তো ফর্মাল নেতৃত্ব থাকে না, যে খুশি ঢুকে যেতে পারে। যে এতদিন তো ছিলাম যে ছাত্রদল যুদ্ধে দেওয়া তুলসী পাতা তারা নাই, আজকে তো দুঃখজনকভাবে একজনের মৃত্যুর প্রমাণ হলো। এই ছাত্রদল শিবির সবাই আছে এর মধ্যে, এবং অপোজিশন যদি সুযোগ নেওয়ার চেষ্টা করে, আমি তো দোষের কিছু দেখবো না, কারণ বাংলাদেশের এরকম যে ছাত্রলীগ ছাড়া কেউ নেই। আর বাংলাদেশের ইতিহাস তাই বলে যে সব মানে আওয়ামী লীগ যদি বিরোধী দলে থাকতো আওয়ামী লীগের সুযোগ নিত, কাজে সেটাই হচ্ছে। কাজে দেখা যায়, তবে আমি মনে করি এটা মিস হ্যান্ডেল হয়েছে, দ্যাট ইজ ট্রু। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের নিটল টাটা এটিএন সংলাপ। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি এটিএন বাংলার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।